হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আমাদের যে জিকে সিরিজ, জিকে ক্যাপসুল যে সিরিজ চলছে, যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। তো আজকের যে চ্যাপ্টারটি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন। এটি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এখান থেকে সেন্ট্রাল এবং স্টেটের যে সমস্ত পরীক্ষাগুলি হয়, মেনলি ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, গ্রুপ ডি, তারপর এনটিপিসি, এমটিএস, এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কেপি, আইসিডিএসের মতো যত পরীক্ষা রয়েছে, তার প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো তোমাদের এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি এবং সম্পূর্ণ ক্লাসটি আমি চ্যাপ্টার ভিত্তিকই আলোচনা করছি এবং প্রতিটি কোশ্চেনই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে আমাদের, বলছে দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? এটি এসেছে কোশ্চেনটা দেখো ডাব্লিউবিসিএস 2022 সালে। 2022 সালের ডাব্লিউবিসিএস এর মেন্সের কোশ্চেন ছিল এটা। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? তো এর সঠিক উত্তর হলো সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী হচ্ছেন দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক। এবার আমরা শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সারটাই জানবো না, সেই সঙ্গে কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা জেনে নেব। তো চলো দেখে নেই কী কী ইনফরমেশন এখানে রয়েছে এক্সট্রা। তিনি ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনবিদ, কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। কি জানতে পারলাম? সৈয়দ আমির আলী ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনবিদ, মানে অ্যাডভোকেট ছিলেন, মুসলিম অ্যাডভোকেট ছিলেন, এবং তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। আর কি জানতে পারছি দেখো 2 নম্বর পয়েন্টে, তিনি ইসলামের ইতিহাস নিয়ে, ইসলামদের যে ইতিহাস বা মুসলিমদের ইতিহাস নিয়ে তিনি অনেক বই লিখেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো দ্য স্পিরিট অফ ইসলাম, যেটা আমাদের কোশ্চেনে এসেছিল। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম? দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক হচ্ছে সৈয়দ আমির আলী। তিনি একজন ভারতীয় মুসলিম অ্যাডভোকেট এবং তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো। 2 নম্বর কোশ্চেন কী বলছে? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাস হয়? মানে বিধবাদের আবার বিয়ে হবে এরকম একটা আইন, সেটা কত সালে পাস হয়? এটা দেখো এসছে ডাব্লিউবিপি 2019 সালে, যেটাকে আমরা বলি বিধবা বিবাহ আইন। তো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয় 1856 সালে। এই আইনটি পাস করেন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। অর্থাৎ বিধবা বিবাহ আইন 1856 সালে যখন পাস হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এবং এই আইন পাসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তাহলে আমরা কি জানতে পারলাম? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন এটি পাস হয় 1856 সালে, এবং সেই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এবং এই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস করার জন্য যে ভারতীয়র সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন। আজকে দেখো কি রয়েছে। 3 নম্বর কোশ্চিনে বলছে কোন জায়গা থেকে সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল? কোন জায়গা থেকে সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, মানে ভারতবর্ষের কোন জায়গা থেকে প্রথম সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল? এটি দেখো এসছে ডাব্লিউবি গ্রুপ সি। 2018 সালে ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি একটা পরীক্ষা হয়েছিল, সেখানে এসছে। তো এর সঠিক উত্তর কী হবে? বাংলা। প্রথম সমাজ এবং ধর্ম সংস্কারের জন্য আন্দোলন শুরু হয়েছিল কোথা থেকে? বাংলা থেকে, আমাদের পশ্চিম বাংলা থেকে। এক্সট্রা ইনফরমেশন থেকে কি মনে রাখবে? এই বাংলার এই গুরুত্বপূর্ণ ভূমিকা বা সমস্ত কিছুতেই বাংলা ভারতবর্ষের সমস্ত স্টেটের থেকে কিন্তু বাংলার এগিয়ে রয়েছে। এই জন্য গোপাল কৃষ্ণ গোখলে কি বলেছিলেন? বলেছে যে বাংলা আজ যা ভাবে ভারত ভাববে আগামীকাল। মানে আজকে বাংলা যেটা ভাবছে ভারত তার পরের দিন সেটা ভাববে। এই কথাটি কে বলেছেন? গোপাল কৃষ্ণ গোখলে। কার সম্পর্কে? বাংলা সম্পর্কে। তার কারণ কি? প্রত্যেকটি আন্দোলন বা প্রত্যেকটি ধর্ম সংস্কার বলো বা যাই আমরা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম বলি না কেন, সেগুলি সবই কিন্তু প্রথমে বাংলাতেই শুরু হয়েছিল। চলে আসি আমরা পরের কোশ্চিন, 4 নম্বর কোশ্চিন। কি বলছে? বোম্বাইতে আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? মানে বোম্বাইতে আর্য সমাজ, মানে আর্য সমাজটা বোম্বাইতে অবস্থিত, সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি দেখো এসছে আরপিএফ এসআর, মানে রেলের পরীক্ষায় এসছে 2018 সালে। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় বোম্বাই।
এবার এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, এটি প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন একজন বেদের প্রচারক, মানে বেদ নিয়ে প্রচার করতেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। এটি প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ে। তাহলে আমরা কি কি জানতে পারলাম, যে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1875 সালে, সেটা কোথায় অবস্থিত, মুম্বাইতে অবস্থিত, এবং এর যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। এই স্বামী দয়ানন্দ সরস্বতী মেনলি যেটার প্রচার করতেন সেটা হচ্ছে বেদ নিয়ে প্রচার করতেন, বা বেদের আদর্শকেই তিনি প্রচার করতেন। এই ছিল আমাদের 4 নম্বর কোশ্চিন। এবার আমরা চলে যাব 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিন কি বলছে দেখো, কে দেব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? দেব সমাজের প্রতিষ্ঠাতা কে? এটা এসছে রেলওয়ে গ্রুপ ডি 2022 সালে। তো এর সঠিক উত্তর কি? শিবনারায়ণ অগ্নিহোত্রী। শিবনারায়ণ অগ্নিহোত্রী ছিলেন দেব সমাজের প্রতিষ্ঠাতা। এবার আমরা এক্সট্রা ইনফরমেশন জেনে নেবো। দেখো কি রয়েছে, দেব সমাজকে ডিভাইন সোসাইটি নামে পরিচিত। যেটাকে আমরা দেব সমাজ বলছি, সেটার আরেকটা নাম হচ্ছে ডিভাইন সোসাইটি। ঠিক আছে, তারপরে আমরা কি জানবো, যে এটি প্রতিষ্ঠিত হয় 1886 সালে। তারপরের পয়েন্ট দেখো, এটি ব্রাহ্মণ ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নিজস্ব ধর্মমত তৈরি করেন শিবনাথ অগ্নিহোত্রী। মানে শিবনাথ অগ্নিহোত্রী এই যে দেব সমাজ বা ডিভাইন সোসাইটি তৈরি করেছিলেন ব্রাহ্মণ ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে, মানে ব্রাহ্মণ ধর্মের রীতিনীতিকে তিনি সাইডে রেখে একটা নতুন ধর্মমত তৈরি করেছিলেন। ঠিক আছে, সেটাই হচ্ছে দেব সমাজ। তো চলে যাই আমরা নেক্সট কোশ্চিনে। নেক্সট কোশ্চিন আমাদের কি বলছে, 6 নম্বর কোশ্চিন, ভারতের নবজাগরণের ভোরের শুকতারা কাকে বলা হয়? ভারতের নবজাগরণের ভোরের শুকতারা কাকে বলা হয়? কোশ্চেনটা এসছে CHSL 2021 সালে। তো এর সঠিক উত্তর হলো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে আমরা বলি ভারতের নবজাগরণের ভোরের শুকতারা। এবার এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা দেখে নেব। ভারতীয় নবজাগরণের জনকও বলা হয় রাজা রামমোহন রায়কে। মোগল সম্রাট দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিলেন রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায় কোনো রাজা ছিলেন না। তো এই রাজা টাইটেলটা কে দিয়েছিলেন? মোগল সম্রাট দ্বিতীয় আকবর। ঠিক আছে, এটাও অনেকবার পরীক্ষায় এসছে যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন। তো অ্যান্সার কী হবে? দ্বিতীয় আকবর। আর ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়? এটাও কোশ্চেনটাও এসছে, তো এটার অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। নেক্সট আমরা চলে যাব 7 নম্বর কোশ্চেন আজকে। হিন্দু ধর্ম পুনর্সংস্কারের প্রধান বক্তা কে ছিলেন? মানে হিন্দু ধর্মের জন্য প্রধানত কে কাজ করেছিলেন? তো এর সঠিক উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী হিন্দু ধর্মের সংস্কারের ওপর প্রচুর কাজ করেছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে গেল কি? স্বামী দয়ানন্দ সরস্বতী। কোশ্চেনটা এসছে RPF SI 2018। দেখো আবার রেলের পরীক্ষার কোশ্চেন। এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, তিনি 1875 সালে বোম্বাই শহরে আর্য সমাজ প্রতিষ্ঠা করে। আমরা একটু আগেই পড়ে আসলাম যে আর্য সমাজ প্রতিষ্ঠা করে কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে? 1875 সালে। তিনি ছিলেন বেদের প্রচারক, তিনি ছিলেন একজন বেদের প্রচারক। ঠিক আছে, তো এই ছিল 7 নম্বর কোশ্চিন। এবার 8 নম্বর কোশ্চিন চলে আসে। 8 নম্বর কোশ্চিন কি আছে আজকে, কত সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় কত সালে প্রতিষ্ঠা করে? এটা এসছে SI 2000, WBP SI 2020 সালে। সঠিক উত্তর হলো 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু সমাজ সংস্কারের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়। কি বলতে চেয়েছে, রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্যটা কি ছিল? হিন্দু ধর্মকে সংস্কার করাই ছিল তার উদ্দেশ্য। নেক্সট কোশ্চিন আমরা দেখব কি রয়েছে। 9 নম্বর কোশ্চিন দেখো আজকে, বলছে কে ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিল? এই ব্রতচারী আন্দোলনটা কে গড়ে তুলেছিল বা শুরু করেছিল? তাই এর সঠিক উত্তর হচ্ছে গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলন শুরু করেছিল। এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, এটি প্রতিষ্ঠিত হয় 1932 সালে। এই যে ব্রতচারী আন্দোলন এটা শুরু হয় বা এটা প্রতিষ্ঠিত নয়, এটা শুরু হয় হচ্ছে 1932 সালে। এখানে কি ছিল এই ব্রতচারী আন্দোলনের মধ্যে, বা মূল বিষয়বস্তুটাই ছিল হচ্ছে আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ ব্রতচারী আন্দোলনটা ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক এবং সামাজিক উন্নয়ন নিয়ে। নেক্সট কোশ্চিন আমরা দেখব 10 নম্বর কোশ্চিন আজকে। কি বলছে, তথ্যবদনী সভা কে প্রতিষ্ঠা করেন? তথ্যবদনী সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কি হবে? দেবেন্দ্রনাথ ঠাকুর। এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, এটি প্রতিষ্ঠিত হয় 1849 সালে 6 অক্টোবর। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1849 সালে 6 অক্টোবর। এটি মূলত হিন্দু ধর্ম ও সমাজ সংস্কারের লক্ষ্যে তৈরি হয়। তাহলে এখনই আমরা দেখে আসলাম যে আর্য সমাজ সেটাও কিন্তু হিন্দু ধর্ম এবং সমাজকে সংস্কারের জন্য তৈরি হয়েছিল। ঠিক একই রকম তথ্যবোধনী সভাটাও তৈরি হয়েছিল হিন্দু ধর্ম ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে। এটি ব্রাহ্ম সমাজের একটি বিচ্ছিন্ন অংশ। তার মানে কি বলতে চাচ্ছে, এখানে যে এই যে সভাটা তৈরি করেছিল যারা, তারা সবই ছিল ব্রাহ্ম সমাজেরই সদস্য। এটা ব্রাহ্ম সমাজ থেকে ভেঙে তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো 11 নম্বর কোশ্চিন আজকে।
বলছে কে বাংলায় প্রথম যুগের ইংরেজি শিক্ষিত যুবক সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মতো প্রভাব ফেলেছিল। কি বলছে? কে বাংলায় প্রথম যুগের ইংরেজি শিক্ষিত যুবক সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মতো প্রভাব ফেলেছিল? কোশ্চেনটা এসছে WBP 2019 সালে। তো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে হেনরি ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও ইয়ংদের ওপর একটা প্রভাব বিস্তার করেছিলেন সেই সময়। তিনি যে মুভমেন্টটা শুরু করেছিলেন সেটার নাম হচ্ছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। কী লেখা আছে? ইয়ং বেঙ্গল মুভমেন্টের নেতা বলা হয় হেনরি ভিভিয়ান ডিরোজিওকে। তারপরে দেখো পরের পয়েন্টে 1826 সালে তিনি ইয়ং বেঙ্গল মুভমেন্ট শুরু করেছিল। এই যে ইয়ং বেঙ্গল মুভমেন্টটা কত সালে শুরু হয়েছিল? 1826 সালে। আর এর মূল লক্ষ্য ছিল অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসা। তো এই মানে ইয়ং বেঙ্গল মুভমেন্টের মূল লক্ষ্যটাই ছিল অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসা। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে, 12 নম্বর কোশ্চিন। সোমপ্রকাশ পত্রিকাটি কে শুরু করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সোমপ্রকাশ পত্রিকাটি শুরু করেছিলেন। এই কোশ্চিনটি এসছে WBPSI 2020 সালে। তো এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। পত্রিকাটি চালু হয় হচ্ছে 1859 সালে। পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। এটি বাংলা ভাষায় প্রকাশিত হতো, মানে এটি একটি বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র ছিল। এটি একটি সাপ্তাহিক পত্রিকা, মানে সপ্তাহে একবারই বার হতো এটা। এটি নীল বিদ্রোহ সম্পর্কে লেখালেখি করতো। তাহলে আমরা কি কি জানতে পারলাম? যে সোমপ্রকাশ পত্রিকাটি লেখক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় 1859 সালে এবং তার প্রথম যে সম্পাদক ছিলেন তার নাম হচ্ছে দ্বারকনাথ বিদ্যাভূষণ এবং এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা এবং এই পত্রিকার মধ্যে যেটা নিয়ে লেখালেখি করা হতো, মানে যে বিষয় নিয়ে বেশি চর্চা করা হতো, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। নেক্সট দেখো আমাদের কি রয়েছে, নেক্সট কোশ্চিন 13 নম্বর কোশ্চিন। 13 নম্বর কোশ্চিন কি বলছে? ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত ছিল? অর্থাৎ ভারতবর্ষের কোন ব্যক্তি মার্টিন লুথার নামে পরিচিত ছিলেন? তো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতীকে বলা হতো মার্টিন লুথার অফ ইন্ডিয়া। তো এক্সট্রা ইনফরমেশনটা দেখে নিই আমরা। কি বলছে? তিনি 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বোম্বাইয়ে। এটা দেখো আমরা আগেও 2-3টে কোশ্চিনে পড়ে আসলাম যে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে এবং সেটা কোথায় আছে? বোম্বাইয়ে আছে। তিনি ছিলেন বেদের প্রচারক, এটাও আমরা আগে পড়ে আসলাম। তিনি বেদের প্রচারক। কে? স্বামী দয়ানন্দ সরস্বতী বেদ নিয়ে চর্চা করতেন বা বেদকেই অনুসরণ করে চলতেন। তিনি বলেছিলেন বেদে ফিরে যাও, মানে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, গো টু বেদ। মানে মানুষজনকে বলেছিল যে এই আধুনিকত্বটাকে ছেড়ে ফের পুনরায় বেদে ফিরে যাও। এই কথাটি বলেছিলেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যার্থ প্রকাশ নামক একটি বই লিখেছিলেন, অর্থাৎ স্বামী দয়ানন্দের লেখা একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ। তার আসল নাম ছিল মূল শঙ্কর। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূল শঙ্কর। প্রত্যেকটা পয়েন্ট থেকেই কিন্তু কোশ্চিন কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আমরা একটা কোশ্চিনের মধ্যে 6 থেকে 7খানা কোশ্চিন কভার করার চেষ্টা করছি। ওকে, চলো আমরা পরের কোশ্চিনে চলে যাই। 14 নম্বর কোশ্চিন কি বলছে? 14 নম্বর কোশ্চিন যে গোলামগিরি গ্রন্থের লেখক কে ছিলেন? অর্থাৎ গোলামগিরি বইটির লেখক কে? কোশ্চিনটা এসছে WBCS, এটাও মেনের কোশ্চিন 2022 সালে। এর সঠিক উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে ছিলেন গোলামগিরি গ্রন্থের লেখক। এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। এটি লেখা হয়েছিল 1873 সালে। এটি লেখা হয়েছিল মারাঠি ভাষায়। তাহলে গোলামগিরি বইটা লেখা আছে কোন ভাষায়? মারাঠি ভাষায়। এটার মূল বিষয়বস্তু ছিল বর্ণপ্রথা এবং সমাজ সংস্কার। তাহলে এই গোলামগিরি গ্রন্থের মধ্যে যে মূল বিষয়বস্তু সেটা কি? বর্ণপ্রথা, মানে সেই সময় সমাজে যে বর্ণপ্রথা চালু ছিল বা সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কার ছিল সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই গোলামগিরি গ্রন্থটি লিখেছিলেন জ্যোতিবা ফুলে। চলে যাব আমরা পরের কোশ্চেনে, 15 নম্বর কোশ্চেনে। কি বলছে দেখো, ব্রাহ্ম সভার প্রথম সচিব কে ছিলেন? ব্রাহ্ম সভার প্রথম সচিব কে ছিলেন? কোশ্চেনটা এসছে KP 2018 সালে। তো এর সঠিক উত্তর কী হবে? তারাচাঁদ চক্রবর্তী। তারাচাঁদ চক্রবর্তী ছিলেন ব্রাহ্ম সভার প্রথম সচিব। এবার আমরা জেনে নেব এই ব্রাহ্ম সভা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত করেন কে বা প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠা করে? 1828 সালে। 1830 সালে, পরে দেখো 1830 সালে ব্রাহ্ম সভা নাম পরিবর্তন করে রাখা হয় ব্রাহ্ম সমাজ।
তাহলে ব্রাহ্ম সভা এবং ব্রাহ্ম সমাজ দুটো কিন্তু একই সংস্থান। 1828 সালে ব্রাহ্ম সভা তৈরি হয় এবং 1830 সালে গিয়ে এটার নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজ রাখা হয়, এবং দুটোরই প্রতিষ্ঠাতার নাম তাহলে কি পাবো আমরা? রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চিন আমাদের দেখো 16 নম্বর কোশ্চিন কি বলছে, মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন? মানে মহারাষ্ট্রে যে প্রার্থনা সমাজ ছিল তার প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন? কোশ্চিনটা এসছে এনটিপিসি 2022 সালে। তো এর সঠিক উত্তর হচ্ছে এমজি রানাডে। কোশ্চিনটা ভালো করে শুনবে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা যদি শুধুমাত্র বলে তখন দেখো পয়েন্টে লেখা আছে মুম্বাইয়ে প্রার্থনা সমাজ, মুম্বাই মানেই তো মহারাষ্ট্র। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে আত্মারাম পাণ্ডুরাঙ্গ। বানানটা ভুল হয়েছে এখানে, আত্মারাম পাণ্ডুরাঙ্গ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতার নাম কি বললাম? আত্মারাম পাণ্ডুরাঙ্গ। কিন্তু প্রাণপুরুষ মানে এমজি রানাডের এই প্রার্থনা সমাজে যোগ দেওয়ার পরে প্রার্থনা সমাজ ব্যাপক বিস্তার লাভ করে, সেই জন্য বলা হয় প্রাণপুরুষটাকে বলা হয় হচ্ছে এমজি রানাডেকে। কিন্তু প্রকৃত যে প্রতিষ্ঠাতা প্রার্থনা সমাজে সেটা নাম হচ্ছে আত্মারাম পাণ্ডুরাঙ্গ। ঠিক আছে, নেক্সট দেখো পরের পয়েন্টে লেখা আছে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় 1867 সালে। প্রত্যেকটা পয়েন্টকেই আমাদের মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট থেকে কোনো না কোনো পরীক্ষায় একটা করে কোশ্চিন এসেছে। চলো 17 নম্বর কোশ্চিন দেখে নিই। 17 নম্বর কোশ্চিন কী বলছে, স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কী ছিল? আমরা দেখো আগের কোশ্চিনের এক্সট্রা পয়েন্টে পড়ে চলে এসেছি। তো তার সঠিক উত্তর কি? মূল শঙ্কর। কোনো কোনো জায়গায় মূলা শঙ্করও পাবে। মূল শঙ্কর বা মূলা শঙ্কর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম। এক্সট্রা ইনফরমেশন আবার এখানে দেখে নিই। তিনি ভারতের মার্টিন লুথার নামে পরিচিত ছিলেন। তিনি 1875 সালে মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, এগুলো আমরা পড়ে আসলাম। তিনি একজন বেদের প্রচারক ছিলেন, মানে বেদ নিয়ে চর্চা করতেন। তিনি বলেছিলেন বেদে ফিরে চলো, মানে বেদে ফিরে চলো, এই কথাটি বলেছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। তার লেখা বিখ্যাত একটি বইয়ের নাম সত্যার্থ প্রকাশ। প্রত্যেকটা ইনফরমেশন দেখো আমরা কিন্তু আগে পড়ে এসেছি। আমি কি বললাম? একটা কোশ্চেনের মধ্যে 6 থেকে 7টা কোশ্চিন আমাদের কভার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাব 18 নম্বর কোশ্চিনে। 18 নম্বর কোশ্চিন কি বলছে, ইন্ডিয়ান মুসলিম বইটির লেখক কে? ইন্ডিয়ান মুসলিম নামক বইটির লেখক কে? আরপিএফ এসআই 2018 সালে এসেছে। সঠিক উত্তর হচ্ছে স্যার উইলিয়াম উইলসন হান্টার। স্যার উইলিয়াম উইলসন হান্টার হচ্ছে ইন্ডিয়ান মুসলিম বইটির লেখক। এখানে এক্সট্রা ইনফরমেশন সেরকম কিছু নেই। নেক্সট কোশ্চিন আমরা চলে আসি। কি বলছে, তিন তিন আইন কত সালে পাস হয়? তিন আইন বলে একটা আইন পাস হয়েছিল কত সালে? এটি ডাব্লিউবি গ্রুপ সি, মানে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি 2018 সালে পরীক্ষা এসেছে। সঠিক অ্যান্সার হচ্ছে 1872 সালে তিন আইন পাস হয়। আমরা এবার জেনে নেবো, এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নিই। বলছে এটি একটি সামাজিক সংস্কারমূলক আইন। অর্থাৎ অর্থাৎ সমাজকে সংস্কার করার জন্য এই আইনটা পাস করা হয়। এটি ব্রাহ্ম সমাজের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। অর্থাৎ ব্রাহ্ম সমাজ যেটা আমাদের ছিল তার যে গুরুত্বপূর্ণ কাজ করেছিল তার মধ্যে একটা হচ্ছে এই তিন আইন পাস করা। নেক্সট পয়েন্ট দেখো, এই আইনের মূল বিষয়বস্তু ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ আর বর্ণ অসম বর্ণ বিবাহ। মানে একই গোত্রের মধ্যে বিবাহ ছাড়া, এক সময় ছিল একই গোত্রের মধ্যে বিবাহ ছাড়া বিবাহ হতো না, মানে কামারের সঙ্গে কামার, স্বর্ণকারের সঙ্গে স্বর্ণকারের, এই যে প্রথাগুলোর বিরুদ্ধে এই আইনটা চালু করা হয়। নেক্সট আমরা চলে আসি 20 নম্বর কোশ্চিন। কি বলছে 20 নম্বর কোশ্চিন, থিওসফিক্যাল, এটা বানান ভুল হয়ে গেছে, এটা হবে থিওসফিক্যাল সোসাইটি ভিত্তির প্রস্তর কে স্থাপন করেন? কি বললাম? থিওসফিক্যাল সোসাইটির ভিত্তির প্রস্তর কে স্থাপন করে বা কে প্রতিষ্ঠা করেন? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে মাদাম এইচ.ভি. ব্লাভাটস্কি। এছাড়াও আরেকজন ছিল, দেখো নিচে নাম লেখা রয়েছে কর্নেল অলকট। এই দুইজন মিলে তোমার থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এবার এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। এটি প্রতিষ্ঠিত হয় 1875 সালে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। আর 1882 সালে ভারতবর্ষের মাদ্রাজ শহরে এর হেডকোয়ার্টার স্থাপিত হয়। তাহলে আমরা থিওসফিক্যাল সোসাইটি সম্পর্কে কী কী জানতে পারলাম? যে থিওসফিক্যাল যে সোসাইটি সেটির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতার নাম হচ্ছে এইচ.ভি. ব্লাভাটস্কি এবং কর্নেল অলকটস। এটি প্রতিষ্ঠিত হয় 1875 সালে এবং এটা প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু 1882 সালে এর হেডকোয়ার্টারটা ভারতবর্ষের মাদ্রাজে স্থাপিত হয়। নেক্সট কোশ্চিন আমাদের দেখো 21 নম্বর কোশ্চিন কি বলছে, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?
ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তো এর সঠিক উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। কোশ্চেনটি সিজিএল 2021 সালে এসেছে। এবার এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা দেখে নিই কী কী রয়েছে। কি বলছে এক্সট্রা ইনফরমেশনে? এটি প্রতিষ্ঠিত হয় 1870 সালে। কোনটা? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনটা। এটি ছিল ব্রাহ্ম সমাজের ধর্মনিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে তৈরি। তাহলে দেখো এটাও কিন্তু ব্রাহ্ম সমাজকে ভেঙেই তৈরি হয়েছিল। ঠিক আছে, কি সেটা? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চিন দেখো 22 নম্বর কোশ্চিন। ভারত সেবা সমাজ কে প্রতিষ্ঠা করে? ভারত সেবা সমাজ কে প্রতিষ্ঠা করে? এটা এসছে WBCS মেন 2022 সালে। সঠিক উত্তর হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে ভারত সেবা সমাজ প্রতিষ্ঠা করে। এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। এটিকে বলা হয় সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। এইটা নামেই আমরা বেশি পরিচিত, এই নামটিতেই আমরা বেশি পরিচিত। কি বললাম? সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। এটার বাংলাটাই হচ্ছে ভারত সেবা সমাজ। এটা প্রতিষ্ঠা করে গোপালকৃষ্ণ গোখলে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। আর এটা প্রতিষ্ঠা করার মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কি, ভারতের শিক্ষাকে প্রসার করার জন্য, মানে শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চিন আমরা চলে আসি 23 নম্বর কোশ্চিন। কি বলছে? সংবাদ কুমুদিনী পত্রিকাটি কে চালু করে? সংবাদ কুমুদিনী পত্রিকাটি কে চালু করেন? কোশ্চিনটা এসছে WBP 2021 সালে। সঠিক উত্তর কি হবে? রাজা রামমোহন রায়। সংবাদ কুমুদিনী পত্রিকাটি প্রকাশ করেন রাজা রামমোহন রায়। কি বলছে দেখো এক্সট্রা ইনফরমেশন? এটি একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা। সংবাদ কুমুদিনী ছিল একটা বাংলা সাপ্তাহিক পত্রিকা। এটি কলকাতা থেকে প্রকাশিত হতো। এটি ভারতের সমাজ ও শিক্ষা সংস্কার এবং সতীদাহ প্রথা বাতিলের জন্য প্রচার করত। মানে এই সংবাদপত্রের মেন যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে ভারতের সামাজিক ও শিক্ষা সংস্কারক বিষয়। এছাড়াও ছিল সতীদাহ প্রথা বাতিলের জন্য প্রচার। নেক্সট কোশ্চিন আমরা চলে যাব, দেখি 24 নম্বর কোশ্চিন। অ্যাংলো বেদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছেন? কোশ্চিনটা এসছে WBCS 2021 সালে। অ্যাংলো বেদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে লালা হংসরাজ। লালা হংসরাজ হচ্ছে অ্যাংলো বেদিক কলেজ এর প্রতিষ্ঠাতা। এক্সট্রা ইনফরমেশন আমরা দেখে নিই। এটি প্রতিষ্ঠিত হয় 1886 সালে। এটি প্রতিষ্ঠিত হয় লাহোরে। অর্থাৎ এটা কোথায় অবস্থিত? লাহোরে অবস্থিত। এটি স্বামী দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুল নামেও পরিচিত। তাহলে দেখো যেটাকে আমরা বলছি অ্যাংলো বেদিক কলেজ, সেটাকে স্বামী দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুলও বলা হয়। তো এটার প্রতিষ্ঠাতা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী নয়। শুধুমাত্র এইটুকুই মনে রাখবে যে স্বামী দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুলের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী নয়। কে? লালা হংসরাজ। নেক্সট কোশ্চিন দেখো 25 নম্বর কোশ্চিন। 25 নম্বর কোশ্চিনে কি বলছে? দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? এটি এসছে WB মানে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ পুলিশ যেটা হয়, যেটা 2019 সালে কোশ্চিন। তো এর সঠিক অ্যান্সার কী হবে? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান হচ্ছেন দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। এবার এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। এটি প্রতিষ্ঠিত হয় 1893 সালে। এটার মূল লক্ষ্য ছিল মুসলিম জাতিকে একত্রিত করা। সমস্ত মুসলিম জাতিকে একত্রিত করাই ছিল এর উদ্দেশ্য। নেক্সট কোশ্চিন 26 নম্বর কোশ্চিন। জাস্টিস মুভমেন্টের বিশিষ্ট নেতা কে ছিলেন? জাস্টিস মুভমেন্টের বিশিষ্ট নেতা কে ছিলেন? এটি এসছে WBP 2019 সালে। সঠিক উত্তর কী হবে? EV রামাস্বামী নাইকার। রামাস্বামী নাইকা ছিলেন জাস্টিস মুভমেন্টের নেতা। এক্সট্রা ইনফরমেশনটা দেখে নাও। তিনি দ্রাবিড়িয়ান আন্দোলনের পিতা বলা হয়। মানে নেক্সট কোশ্চিন দেখো আমাদের কি রয়েছে। নেক্সট কোশ্চিন বলছে 27 নম্বর কোশ্চিন। কোন সামাজিক ও ধার্মিক আন্দোলন ভারতে ভারতীয়দের জন্য স্লোগান তুলেছিল? মানে কোন সামাজিক ও ধর্মীয় আন্দোলন ভারতে ভারতীয়দের জন্য স্লোগান তুলেছিল? কোশ্চিনটা এসছে NTPC 2017 সালে। সঠিক উত্তর হবে আর্য সমাজ। আর্য সমাজ প্রথম ভারতীয়দের জন্য ভারতে স্লোগান তুলেছিল। দেখো আবার এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা জেনে নিই কি রয়েছে। আর্য সমাজ প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় কোথায়? বোম্বাইয়ে। এবং আর্য সমাজের মানে প্রতিষ্ঠিত হয় কত সালে? 1875 সালে। ঠিক আছে, আর্য সমাজ সম্পর্কে আমরা জেনে নিলাম আরেকবার। নেক্সট কোশ্চিন দেখো আমাদের কি রয়েছে। নেক্সট কোশ্চিন হচ্ছে 28 নম্বর কোশ্চিন। 1875 সালে কর্নেল অলকট এবং মাদাম HV ব্লাভাটস্কি কোথায় থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন? দেখো এই কোশ্চিনটাও আলোচনা করে আসলাম আমরা, যে এই থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতাকে।
তাহলে এখানে আমাদের আবার বলছে যে এটা কোথায় প্রতিষ্ঠিত হয়। এক্সট্রা ইনফরমেশনেও কিন্তু আমরা ওখানে পড়ে এসেছিলাম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। আর কি ঘটে? 1882 সালে ভারতবর্ষের মাদ্রাজ শহরে এর হেডকোয়ার্টার স্থাপিত হয়। নেক্সট কোশ্চিন দেখো 29 নম্বর কোশ্চিন, কাকে এটা হবে ঊনবিংশ শতকে নবজাগরণের অগ্রদূত বলা হয়? কোশ্চিনটি এসছে WBP 2020 সালে। তো এর সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে আমরা বলি নবজাগরণের অগ্রদূত। এছাড়াও তিনাকে বলা হতো ভোরের শুকতারা নামেও পরিচিত ছিলেন। তাহলে রাজা রামমোহন রায় নবজাগরণের অগ্রদূত, ভোরের শুকতারা নামে এবং ভোরের শুকতারা নামে পরিচিত ছিলেন। তাছাড়াও দেখো কি রয়েছে নেক্সট পয়েন্টে, মোগল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। অর্থাৎ দ্বিতীয় আকবর মোগল সম্রাট রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। রাজা রামমোহন রায়ের কিন্তু কোনো রাজা ছিলেন না, তার এটা টাইটেল ছিল, সেটা দিয়েছিলেন কে? মোগল সম্রাট দ্বিতীয় আকবর। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে 30 নম্বর কোশ্চেন, কবে আকালি আন্দোলন শুরু হয়েছিল? কবে আকালি আন্দোলন শুরু হয়েছিল? কোশ্চেনটা এসছে ফুড এসআই 2019 সালে। তো সঠিক উত্তর হচ্ছে 1921 সালে। 1921 সালে আকালি আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটার মূল লক্ষ্য বা মূল কাজ কি ছিল? গুরুদ্বার সংস্কার আন্দোলন। অর্থাৎ শিখদের যে ধর্মস্থান ছিল সেই ধর্মস্থানের মধ্যে কিছু একটা সংস্কার করাই হচ্ছে এর উদ্দেশ্য ছিল। তো এখানে দেখো পরের পয়েন্টে আবার কি লেখা রয়েছে, পরের পয়েন্টে লেখা রয়েছে আমাদের যে শিখ উপাসনালয়, শিখদের যে উপাসনালয় সেটা সংস্কার করা হলো এই আন্দোলনের মূল লক্ষ্য, যেটা আমি আগেই বললাম। তো আমরা চলে যাই পরের কোশ্চেনে। 31 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, বলছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? কোশ্চেনটা এসছে WBPSI 2020 সালে। 2020 হবে, 2020 সালে এসছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে। তো এর সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এক্সট্রা ইনফরমেশন দেখো, এটি প্রতিষ্ঠিত হয় 1815 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায় প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা কি জানতে পারলাম এই কোশ্চেন থেকে? যে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 সালে কলকাতায় এবং এর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। নেক্সট আমরা চলে যাব 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, বলছে কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে কি বিরসা লিঙ্গম পান্ডুলু। বিরসা লিঙ্গম পান্ডুলু হচ্ছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? কারণ তিনি দক্ষিণ ভারতের যে তেলুগু ভাষী অঞ্চল ছিল সেই সমস্ত অঞ্চলে বিধবা বিবাহের জন্য আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। মানে বিধবা বিবাহ, যেমন বিদ্যাসাগর আমাদের পশ্চিমবঙ্গে বিধবা বিবাহ আইনের সঙ্গে যুক্ত ছিল, ঠিক একই রকমভাবে সাউথে বা দক্ষিণে বিধবা বিবাহ আইনের বিরুদ্ধে যে আইন, সেই আইনের সঙ্গে জড়িত ছিলেন হচ্ছে বিরসা লিঙ্গম পান্ডুলু, সেই জন্য তাকে বলা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। নেক্সট দেখো কি রয়েছে 33 নম্বর কোশ্চেন, কি বলছে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? কোশ্চেনটা এসছে রেলওয়ে 2022 সালে। রেলের 2022 সালের কোশ্চেন। তো এর সঠিক উত্তর হচ্ছে ডিরোজিও। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে কে? ডিরোজিও। এবার এক্সট্রা ইনফরমেশন দেখে দাও, এটি প্রতিষ্ঠিত হয় 1828 সালে। আর কি রয়েছে, এটা কি ছিল? এটা মানিকতলায় একটা বাড়িতে ডিরোজিও তার ছাত্রদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। এটা ছিল একাডেমিক অ্যাসোসিয়েশন। একাডেমিক অ্যাসোসিয়েশনটা তাহলে কোথায় অবস্থিত? কলকাতার মানিকতলার একটা বাগান বাড়ি ছিল, যেখানে ডিরোজিও তার ছাত্রদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেন কি বলছে, সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? কোশ্চেনটা এসছে WBP 2019 সালে। তো এর সঠিক উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেন? 1864 সালে। এবং এর যে মূল লক্ষ্য সেটা কি ছিল? এর মূল লক্ষ্য বা কাজ ছিল ইংরেজি বা অন্যান্য ইউরোপীয় ভাষায় লেখা বৈজ্ঞানিক বইগুলি উর্দু এবং হিন্দিতে অনুবাদ করা। অর্থাৎ ইউরোপীয় ভাষা এবং ইংরেজি ভাষাতে যে সমস্ত বই, বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত বই ছিল, সেগুলাকে উর্দু এবং হিন্দিতে অনুবাদ করাই ছিল এই সায়েন্টিফিক সোসাইটির মূল কাজ। নেক্সট কোশ্চেন দেখো 35 নম্বর কোশ্চেন এবং এই চ্যাপ্টার শেষ কোশ্চেন। কি বলছে দেখো, বলছে কবে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়? মানে আলিগড়ে যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয় সেটা কত সালে? কোশ্চেনটা এসছে WBP 2021 সালে। তো এর সঠিক উত্তর হচ্ছে 1875 সালে। 1875 সালে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়। এটা কে প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। এই কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন থিওডর ব্রে। 1920 সালে এটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে পরিচিতি লাভ করে। তাহলে আমরা এখান থেকে কী কী জানতে পারলাম, যে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয় 1875 সালে। এটি তৈরি করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান এবং এর প্রথম প্রিন্সিপালের নাম ছিল থিওডর ব্রে। এবং এই আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটাই 1920 সালে গিয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে পরিচিত হয়। তো এই ছিল আজকে আমাদের এই চ্যাপ্টার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। এর বাইরে কোনো কোশ্চিন এখনো পর্যন্ত পরীক্ষায় আসেনি, তো আশা করা যায় সামনে তোমাদের যে এক্সাম রয়েছে সেখানে এই 34টি, এই চ্যাপ্টার থেকে এই 35টি কোশ্চেনের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।